আজকে আমরা দেখতে যাচ্ছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কি ক্লাশ চলছে, মিনস টু সে দ্যাট যে টানাপোড়াও চলছে, তাদের মধ্যে বিবাদ চলছে। এই বিবাদের মধ্যে একটি ভিডিও ক্লিপ কালকে বেরিয়েছে। দেখো এই পরিস্থিতিতে কি হয়েছে, পুরো ভিডিওটা দেখো। আমি তারপরে বলবো যে কি করে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে কি সমস্যা হচ্ছে। এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যেই জনগণের মধ্যে ক্ষিপ্রতা তৈরি হয়েছে। তাদের মধ্যে ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে থোড়া ক্লাশ চলছে, বিদ্রোহ চলছে। দুই পক্ষে হাতিয়ার নিয়ে চলে এসছে, তাদের সঙ্গে সেনাবাহিনীও আছে। দেখো এখানে সেনাবাহিনী তাদেরকে সামলানোর প্রয়াস চলছে।
এই হলো তুমি কি হয়, এই হলো হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ভারতের তোমার জনগণ এবং তোমার সেনাবাহিনীর মধ্যে তুমি কি বিরোধ তোমাকে চলছে। এই বিরোধের তোমার কাহিনী আমি হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। এই বিরোধের তোমার কারণটা তুমি কি, সমস্ত কিছু তোমার বাংলাদেশে যখন নতুন তোমার সরকার আসে, এই নতুন সরকারের তোমার ফলে আসার ফলে ভারতের উপর কি প্রভাব পড়ছে, ভারতের বাণিজ্যের উপর কি প্রভাব পড়ছে, ভারতের সীমানার উপর কি প্রভাব পড়ছে, এটা নিয়েই আমি একটু বলে দিচ্ছি। এই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশকে তোমার কেমন তোমার কি তোমার পদ্ধতি বা কি হচ্ছে নিয়ম তোমার ইয়ে করা দরকার, চালু করা দরকার, বা কেমন তোমার রিলেশনশিপ সম্পর্ক তৈরি করা দরকার, যাতে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো রকমের যুদ্ধ কি না হয়, যুদ্ধের পরিস্থিতি তোমার সৃষ্টি না হয়। এটারই আমি ছোট্ট একটু তোমার সংক্ষেপে তোমাদের আলোচনা করব। আমি আসছি সমস্ত কিছু নিয়ে। তো এবার আসছি যে তোমার ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত এলাকায় ডামাডোল তৈরি হয়েছে। এই ডামাডোলের পরিস্থিতিটা কেন সৃষ্টি হয়েছে, কার জন্য এটা সৃষ্টি হয়েছে, কেন ভাই এর প্রধান কারণ ভারত এবং বাংলাদেশ দুটি ভারত এবং বাংলাদেশ দুইজনের প্রতিবেশী। তোমাদের এই প্রতিবেশী দেশের মধ্যে তোমার অবশ্যই কি চলছে, বিরোধ চলছে। এই বিরোধ না করা বেশি সব থেকে বেশি ভালো। অন্যান্য তোমার দেশ সবাই চায় যে কোনো না কোনো ভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরোধ বাদুক, যুদ্ধ লাগুক, তার ফলেই কোনো না কোনো দেশের উপকার হবে। একটা জিনিস ধ্যান রাখা দরকার অবশ্যই, যে যখন দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় বা দুই ব্যক্তির মধ্যে যুদ্ধ হয়, তখন অবশ্যই তৃতীয় ব্যক্তির লাভবান হয়। ঠিক এই পরিস্থিতি দেখো যে ভারত আর যদি বাংলাদেশের কোথাও বলা হয়, তাহলে ডামাডোল সৃষ্টি হয়েছে এবং বাকি দেশ যেগুলো আছে সেই দেশগুলো অবশ্যই মজা নিচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাদুক। এবার কি হয়, এর পরিস্থিতির মেইন কারণ কি, ভারত এবং বাংলাদেশের যুদ্ধের প্রধান কারণ কি। আমি যদি বলি মোহাম্মদ ইউনূস, ইনি একজন কি বলা হয় নোবেল প্রাপক একজন ব্যক্তি, খুব পরিচিত বাংলাদেশের মধ্যে। এনারই কি বলে, এনারই ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে শেষ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়। এই যখন আশ্রয় দেয় তখন বাংলাদেশের জনগণের মধ্যে একটা ক্ষিপ্ততা তোমাকে দেখা যায় এবং ভারতের প্রতি যে তোমার একটা আদর ভাব ছিল, এই আদর ভাব কি চলে যায়। এবং এই পরিস্থিতিতে সব থেকে বেশি যদি একজন হাত থাকে, তাহলে একজন মোহাম্মদ ইউনূস, আর একজন কি এনারা সেনা, এখানে সেনা প্রধান। এই দুইজনই কি কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র মাধ্যমে ভারত যে আছে, ভারতের কি ভারতকে তাদের বাংলাদেশের জনগণ যে আছে, জনগণের মধ্যে ভারত বিরোধী একটা মনোভাব সৃষ্টি করছে। এই বলবো যে মোহাম্মদ ইউনূস এ নিয়ে কি করছেন, যেদিন থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি চান যে কোনো না কোনো বিরোধ বাঁধিয়ে এবং ঝামেলা বাঁধিয়ে সেখানে শাসন কি গ্রহণ করা এবং শাসনের কি দীর্ঘদিনে টিকে থাকা বাংলাদেশের মধ্যে। ইনি দেখেন খুব সুন্দরভাবে হাসতেন। বাবু জানে না যে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পাঠিয়ে দিয়ে তিনি খুব মজা নিচ্ছেন, খুব দেখেন খুব সুন্দর করে আসছেন। বাবু তুমি এখনো ছোট আছো, তুমি এখনো কোনো কিছু জানো না যে ভারত কি স্ট্যান্ড কি নিতে পারে এবং ভারতের বিরুদ্ধে এরকম বিদ্রোহ তৈরি করা, ভারতের ভারতের প্রতি তাদের বাংলাদেশের জনগণের ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা, কত যে কি বাংলাদেশের ক্ষতি হবে। এবং কেবলমাত্র বাংলাদেশের না, যদি বলা হয় যখন যুদ্ধ বাদে অবশ্যই দুই দেশেরই কিছু না কিছু ক্ষতি অবশ্যই হবে। ইনি ভাবছেন যে যখন ভারত থেকে জিনিসপত্র বা ভারতের সঙ্গে রিলেশনশিপ না করে চায়নার সঙ্গে রিলেশনশিপ করবে, আর চায়নার সঙ্গে যদি রিলেশনশিপ করে তাহলে তাদের দেশ অনেক উন্নতিতে যাবে। এটাই ভাবছে কি ইউনূস এবং তাদের মদতপুষ্ট যদি বলা হয়, মদতপুষ্ট সেনা আছে কি বাহিনী। কিন্তু আসলে যদি বলা হয় চায়নার মাল চললে চান তাক, না চললে সাম আছে তাক, তিনি জানেন না।
একটা সময় চায়না যদিও বা তাদের তোমার দেশের ডেভেলপমেন্ট তোমার করে কোনো না কোনো তোমার লোন তোমাকে দেয়, ঠিক পরবর্তীকালে কোনো না কোনো ভাবে উঠিয়ে নেবেন তিনি এ সম্পর্কে কিছু তোমাকে জানে না। এর সঙ্গে সঙ্গে শেখ হাসিনার পদত্যাগের পর এই দুইজনকে তোমার দেশের দায়িত্বভার তোমার দেওয়া হয়, আর দুইজনকে তোমার দায়িত্বভার দেওয়ার ফলেই এরা ভারত বিদ্বেষী একটি জনগণের মধ্যে বিরোধ তোমাকে সৃষ্টি করছে। তার ফলেই তারা ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আজকালকার দিনে যদি বলা হয় বিরোধ দেখা দিচ্ছে, বিরোধ প্রদর্শন দেখা দিচ্ছে। বাংলাদেশে যে জনগণ ভারত বিদ্বেষী তোমার মনোভাব করছে, ভারতের সম্পদকে তোমার ক্ষতি করছে, ভারতের ক্ষেতকে তোমার ক্ষতি করছে, অনেক প্রকারে তোমার ক্ষতি করছে। এবার দেখি তোমার পরের ঘটনা কি। ভারত এবং তোমার বাংলাদেশের সম্পর্কে এত অস্থিরতা কেন, আসুন আমরা জেনে নেই প্রত্যেকটি খুঁটিনাটি কি বিষয়। এবার একটা জিনিস ধ্যান রাখা দরকার যে বাংলাদেশ কেবলমাত্র স্বাধীন হয়েছিল 1971 সালে। এই 71 সালে ভারত যদি বলা হয় বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার পিছনে বা বাংলাদেশকে স্বাধীন করার পিছনে সব থেকে বড় যদি হাত থাকে তাহলে বলবো ভারতের কোন সেই সময়কার শেখ হাসিনার সব থেকে বড় হাত ছিল শেখ হাসিনার। একটা তুমি কি যারা কোনো জিনিসকে তৈরি করে বা কাউকে যদি বলা হয় ছেলে হিসাবে মানে, তো বাবা তুমি কি সব থেকে চায় যে তার ছেলে যে আছে তার ছেলে অবশ্যই তার থেকে বেশি ভাবুক এবং অনেক এগিয়ে তুমি যাও। এই জন্য তুমি কি হয় ছেলে বাপ যে আছে বাবা অবশ্যই তার ছেলেকে তোমার কি কাঁধে করে তুমি নিয়ে ঘুরে দেখে যে আমি যতদূর পর্যন্ত তোমার দেখতে পেয়েছি তার থেকে যাতে আমার ছেলে তার অবশ্যই তোমাকে দেখতে পায়। আর মা দেখবে কোনো বাচ্চাকে সবসময় কোলে নেয় যে তার মতো মায়ের মতো আদর আছে এই দুনিয়াতে তুমি কেউ করে না। কিন্তু একটা সময় গিয়ে ছেলে যখন তোমার বড় তোমার হয়ে তুমি কি যায় তখন তোমার দেখে যে বাপের মতো তোমার যোগ্যতা অর্জন করছে। দেখো এখানে তিনি তুমি কি ভাবছেন বাংলাদেশ আজকে ভাবছেন যে ভারতের থেকে তিনি অনেক বেশি বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছেন এবং তোমার পড়েছে কি যেমন তোমার ভারতের যেমন জুতা বড় বাপের জুতা আছে, বাপের জুতা তোমার তিনি পড়েছেন। বাপের জুতা পরে তিনি ভাবছেন যে আমি কি বাবা। দেখো এই পরিস্থিতিতে কিন্তু বাবা তখন পর্যন্ত খুশি হয় যখন তোমার দেখে যে তার ছেলে ভালো পথে তোমার যাচ্ছে। এবং সব থেকে বেশি কে খুশি হয় তখন তোমার তার বাবা। কোনো ছেলে যদি ভালো পথে তোমার যায় সব থেকে বেশি কে খুশি হয় তাহলে তার বাবা। দেখো বাবার হাসি খুব সুন্দর যে তার ছেলে অনেক দূর তোমার এগিয়ে তোমার যাচ্ছে। কিন্তু ছেলে কি করছে, ছেলে কিছু দূরে তোমার এগিয়ে যাওয়ার পরেই তিনি ভাবছেন যে বাবার থেকে আমি অনেক বেশি বড় হয়েছি। আর তারই জন্য তোমার বাবার জুতা পরে বাচ্চা কি করছে, বাচ্চা ঘোরাঘুরি তুমি করছে, বলছে দেখো বাবা তোমার থেকে আমি অনেক বেশি তোমার কি দূরে এগিয়ে কি যাবো। তো যদি বলি তাহলে 1971 সালে বাংলাদেশ কেবলমাত্র স্বাধীন হয়। ভারত কত সালে স্বাধীন হয় 1947 সালে। অনেক পরে তোমার স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। এবং বাংলাদেশকে সৃষ্টি করার পিছনে সব থেকে বড় যদি হাত থাকে তাহলে বলবো ভারতের। এবং ভারতের যদি বলা হয় কোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাম শোনা আছে বাংলাদেশের মুক্তি যুদ্ধ 1971 সালে যখন সেই সময়কার বাংলাদেশের গভর্নর হিসেবে ছিল শেখ মুজিবুর রহমান। আমরা বঙ্গবন্ধু নামে পরিচিত তিনি সবাই জানেন যে বঙ্গবন্ধু নামে পরিচিত কে শেখ মুজিবুর রহমান। সেই সময়কালে শেখ হাসিনা সেই সময়কালে শেখ মুজিবুর রহমান ছিল বাংলাদেশের কি ছিল, বাংলাদেশের ছিল একজন গভর্নর ছিল। কিন্তু ইন্দিরা গান্ধী সেই সময়কার তৎকালীন সময়ে 1971 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিল। তিনি বাংলাদেশের ভিজিটে যান। আর ভিজিটে গিয়ে শেখ বঙ্গবন্ধু বা বলা হয় শেখ মুজিবুর রহমানকে বলেন আপনি কেন বা ইয়ের সঙ্গে কি বলে আপনি কেন এখানকার কি বলে প্রধানমন্ত্রী হতে পারছেন না। কিন্তু তিনি তখন সেই সময় বলে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার মতো এখানে ক্ষমতাই নেই, সমস্ত কিছু পাকিস্তানের কাছে তোমাকে আছে। পাকিস্তান পুরা বাংলাদেশকে কি পুরা টর্চার করতো, প্রচুর শোষণ করতো। আর সেই শোষণ কি দেখতে না পেয়ে ইন্দিরা গান্ধী সরকার তাদেরকে শেখ মুজিবুর রহমানকে বলে যে আপনি সেনাবাহিনী গঠন করেন, বাকিটা পুরো দায়িত্ব আমি নিয়ে দিচ্ছি। ভারত থেকে 3 লাখ সেনা পাঠিয়ে দেয় কোথায়, বাংলাদেশে পাঠিয়ে দেয়। তখনকার সময় নাম ছিল কি পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে ভারতের 3 লাখ সেনা পাঠিয়ে সেখানে বাংলাদেশকে স্বাধীনতা করে। বাংলাদেশকে বলে যে 21 সালে একটা তারিখে ধ্যান রাখা, 21 ফেব্রুয়ারি এই তারিখটা তারা ভাষা দিবস পালন করে। এখনো আজকে কি ভাষা দিবস হিসেবে পালন করা হয় 21 ফেব্রুয়ারি কি দিন থেকে। এবার আসি পরের কি এসে বললাম যে ভারতের কাছে সেই সময়কালে
যে সেনা থেকে পাঠিয়ে তোমাকে ছিল ভারত, সেই সেনার ভারতের পাকিস্তানের যে তোমার সেনা, পাকিস্তানের সেনা বাংলাদেশে তোমার আসে, বাংলাদেশে আসার পর বাংলাদেশের নারীকে তোমার নির্যাতনা তোমার করে প্রচুর পরিমাণে। সেই সময়কালে তো দেখা যায় যে প্রচুর পরিমাণে নারীগুলোকে নির্যাতন করে এবং হচ্ছে তাদের তোমার রেপ করে। ঠিক সেই সময়কালে ভারতের তোমার সেনা তাদেরকে উদ্ধার করে এবং পাকিস্তানের কত হাজার সেনা, বলবো হচ্ছে 93,000 তোমার সেনাকে ভারত তুমি কি করে বন্দি বানায় এবং শেষ পর্যন্ত তোমার সেই সেনাগুলোকে তোমাকে স্যালেন্ডার তোমার করে দেয়। ভারত সরকার তোমার সেই সময় বলছিল যে পাকিস্তানের সেনা আমাদের কাছে তো সমর্পণ করো, নাহলে তোমাদের তুমি কি করবো, প্লেন দিয়ে তোমাকে সমস্তগুলোকে মেরে দেবো। তো সেই সময়কালে 93,000 সেনা ভারতের কাছে তোমার কি করে আত্মসমর্পণ করে। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তুমি এখনো তুমি কি এর থেকে বেশি সেনা কখনো তোমাকে কি বলে স্যালেন্ডার তোমার করে নেই। এটি তুমি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তুমি এখনো নথিভুক্ত তোমার করা আছে। তো বলবো যে ভারত দিল দরিয়া তোমার দেখিয়েছিল যে 93,000 সেনাকে ভারত ইচ্ছা করলে গ্রেফতার করে ভারতে তুমি নিয়ে এসে তাদেরকে তুমি কি করে বন্দি বানিয়ে তাদের অন্যান্য তোমার কাজ তোমার করে নিতে পারতো, কিন্তু ভারত সেই রকম দেখায়নি। ভারত তোমার দিল দরিয়া ছিল। এখনো আমাদের একটা কথা আছে, জানা আছে, অতিথি দেব ভাবো। ভারত কখনো তোমাকে কি অন্য মানুষকে কষ্ট দিতে কি চায় না। তো 93,000 সেনা পাকিস্তানের সেনা ভারতের কাছে সমর্পণ কি করেছিল। আর বাংলাদেশকে তোমার সৃষ্টি করার পিছনে সব থেকে বেশি বড় হাত ছিল কার, বলবো তোমার ভারতের হাত ছিল। এই ছিল তোমার কি এটা ছিল পশ্চিম পাকিস্তান, আর এটা ছিল কি পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে তোমার তারা তোমার পূর্ব পাকিস্তান কত সালে তোমার 1971 সালে তোমার স্বাধীনতা হয়। এই স্বাধীনতা হওয়ার পিছনে সব থেকে বড় তোমার হাত তোমার ছিল ইন্দিরা গান্ধী। এবার তোমার ধ্যান রাখা দরকার যে 1975 খ্রিস্টাব্দে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা তোমার চুক্তি তোমার হয়। এই চুক্তির মাধ্যমে বলা হয় যে বর্ডার এলাকা, এই যে বর্ডার এলাকা আছে, এই বর্ডার এলাকার মধ্যে ভারত এবং তোমার বাংলাদেশের মধ্যে যে বর্ডার এলাকা তোমার আছে, এই 150 গছের পরে তারা আছে বেড়া তোমার দিতে পারবে, মতলব ফেন্সিং তোমাকে দিতে কেউ পারবে। এই চুক্তি তোমাকে হয়েছিল 1971 সালের বাংলাদেশের মানচিত্র। দেখো বাংলাদেশের মানচিত্র এটা যদি বলা হয়, দেখো চট্টগ্রাম তোমাকে আছে, এইদিকে তোমার আছে পুরা তুমি কি বাংলাদেশের এটা, আর এটা বলবো তুমি এদিকে মিজোরাম নাম শোনা আছে, ত্রিপুরা তোমাকে নাম শোনা আছে। এটা 1971 সালের পরে এই বাংলাদেশকে তোমার স্বাধীন করার পিছনে সব থেকে বড় হাত ছিল কার, ভারতের তোমার হাত ছিল। ভারত এখনো ইচ্ছা করলে ভারতের পাকিস্তানের মদতে বাংলাদেশ আজকে কি করছে, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ তোমার করার ঘোষণা করছে। বলা হয় বাংলাদেশে যদি 2-4 জন বড় তোমার লিডার তোমাকে নাম বলা যায়, তারা তুমি এরকম ধুমকি দিচ্ছে, তারা ইচ্ছে করলে 4 দিনের মধ্যে পুরা কলকাতা দখল করতে পারে, তারা ইচ্ছা করলে তোমার উড়িষ্যা তোমার দখল করতে পারে, তারা ইচ্ছা করলে বিহারকে তোমার দখল করতে পারে। বলছে কি মাত্র 4 দিনের সময়। তারা জানে না যে যেহেতু এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করেছে এই ভারত, ঠিক একই রকম ভাবে এই ডিস্ট্রিক্টগুলোকে ভারত ইচ্ছে করলেই এটা আলাদা হিসেবে একটা দেশ তোমার গঠন করার মতো ক্ষমতা এখনো ভারতের আছে। ভারত ইচ্ছে করলে যদি তারা কোনো না কোনোভাবে ভারতের যে রাজ্যগুলোকে তোমার দখল করতে চায়, কলকাতা তোমার দখল করতে চায়, তো তার আগে মোহাম্মদ ইউনুসকে তোমার ধ্যান রাখা দরকার। ভারত ইচ্ছে করলে এখানে আলাদা একটা তোমার দেশ গঠন করতে পারে, ভারতের এরকম ক্ষমতা এখনো তোমার রয়েছে। তারা বারবার ধমকি দেয় যে ভারত আমেরিকার মতো ক্ষমতাশীল না, ভারত রাশিয়ার মতো ক্ষমতাশীল না, কিন্তু বাকি সমস্ত দেশ তোমাকে জানে যে ভারতের নরেন্দ্র মোদী যে আছে, নরেন্দ্র মোদীর ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। একবার একটা ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধের সময় যখন নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়েছিল, তখন তাকে নরেন্দ্র মোদীকে ইসরায়েলে পৌঁছানোর জন্য কত তোমার বলবো তোমার প্রোটেকশন তোমার দেওয়া হয়েছিল। ইসরায়েল থেকে পরবর্তীকালে 3 মাস পরে যখন প্যালেস্তাইনে যায়, তখন ইসরায়েলের 6টা যুদ্ধ জাহাজ ভারতের তোমার নরেন্দ্র মোদী যে জাহাজে যাচ্ছিল, সেই জাহাজে করে চারদিকে 6টা তোমার প্লেন তাকে কি করছিল, তাকে প্রোটেকশন দিয়েছিল যাতে নরেন্দ্র মোদীর কোনো অসুবিধা না হয়। এত বড় প্রোটেকশন দিচ্ছে অনেক তোমার দেশ। ভারতের জিওপলিটিক্স সম্পর্কে এখনো তারা জানে না যে ভারতের ক্ষমতা আছে কতদূর পর্যন্ত তোমার আছে। তো ভারত বিদেশি কার্যকলাপ কিন্তু বর্তমান দশকে 2 দেশের কূটনৈতিক সম্পর্ক
সংকট হচ্ছে পূর্ণ। ভারত ও বিদেশি কার্যকলাপ হচ্ছে চলছে। ভারতীয় পণ্য বজ্র নীতি যদিও তোমার সফল হচ্ছে হয়নি। ভারত বিদেশি কার্যকলাপ কি করছে বলো? ভারত বিদেশি কার্যকলাপ তোমার চালাচ্ছে এই মোহাম্মদ ইউনুস সাহেব। মোহাম্মদ ইউনুস সাহেব চালাচ্ছে যে ভারতের সঙ্গে কোনো না কোনো ভাবে যে বাইল্যাটারাল রিলেশনশিপ আছে, ভারতের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সম্পর্কে যে ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক আছে, সেই ব্যবসা বাণিজ্যের সম্পর্কে তোমার বাদ কি দিতে ভারত বিদেশি তোমার কার্যকলাপ আছে, ভারতীয় পণ্য বর্জন করার তোমার নীতি তিনি কার্য করছেন, কিন্তু আদৌ সেটা আছে সফল হয়নি। এখনো পর্যন্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। যখন হাতে পাচ্ছে না তো ভাতে মারার তোমার চেষ্টা করছে যে ভারতের সীমানায় বাইরে যে ক্ষেত আছে সেই ক্ষেতগুলো নষ্ট করার জন্য অনেক পরিকল্পনা মানুষকে ভরকাচ্ছে। কিন্তু এটা কি আদৌ মানব অধিকারের মধ্যে পড়ে? মানব অধিকার থেকে মানুষত্বের একটা চরিত্রের মধ্যে পড়ে? এটা কি আপনারা লিখবেন যে মোহাম্মদ ইউনুস সাহেব এবং তাদের যে মদতপুষ্ট যে নেতারা আছে, নেতারা এটা কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে? যেদিন থেকে বলবো 7ই জানুয়ারি, বিশেষ করে যদি বলা যায় যে মালদাতে যদি বলা যায়, এই মালদা এলাকায় বেশিরভাগ এরিয়া কোন রকমের ফেন্সিং নেই, মানে বেড়াকাটা নেই। এবার কি হয়েছে, এই বেড়াকাটা দিতে গিয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেক দিনের সম্পর্ক আছে এবং বলা 1975 সালের নিয়ম অনুসারে বলা আছে যে 0 লাইন থেকে 75 মিটার 150 মিটার দূরে তারা ফেন্সিং দিতে পারে। এবার কি হয়, যখন শেখ হাসিনা এসেছে ভারতে, তখন মোহাম্মদ ইউনুস সাহেব যে আছে, ইউনুস সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। এই জন্য কি করছে তারা, ভারতের যে সীমানায় যে এলাকায় বেড়া নেই সেই এলাকাগুলি দিয়ে বিভিন্ন বলা হয় বাংলাদেশি গিয়ে প্রবেশ করিয়ে দিচ্ছে। এর কি কি সন্দেহ আছে যে সেখানকার মাধ্যমে পাকিস্তানের কোনো আতঙ্কবাদী সেখানে প্রবেশ করবে না। এই জন্য ভারত সরকার কি চাচ্ছে যে কোনো না কোনো ভাবে সেনা বলা হয় যে এরিয়াতে তারা কাঁটাতারের বেড়া নেই সেই এরিয়াগুলিতে ভারত সরকার কাঁটাতারের বেড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেনার সংখ্যা নজরদারি বাড়িয়ে দিচ্ছে। আর যখন সেনা দেখো, ভারতের সেনা প্রচুর পরিমাণে নজরদারি দিচ্ছে, আর এটা তাদের সহ্য হচ্ছিল না, বাংলাদেশের সহ্য হচ্ছিল না। এই বাংলাদেশের সহ্য না হওয়ার ফলে তারা কি করছে, ভারতের বিরুদ্ধে করছে, তাদের জনগণকে ভড়কাচ্ছে ভারতের বিরুদ্ধে এবং তাদের জনগণকে বলছে যে তাদের ক্ষতি করো, কিন্তু যারা ক্ষতি করে তাদের কোনোদিন লাভ হয় না। আসি পরেরটাতে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুসারে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে কভার করে মোট 4116 কিলোমিটারের মধ্যে, মানে এতগুলো কাঁটাতারের বলা হয় ভারত এবং কি বলছে পূর্বাঞ্চলের অঞ্চলের মধ্যে এতগুলো কাঁটাতারের সীমানা রয়েছে, তাদের মধ্যে এত দূর পর্যন্ত কাঁটাতারের সীমানা দেওয়া আছে প্রয়োজন। তার মধ্যে 3141 কিলোমিটার সীমানার মধ্যে কাঁটাতারের বেড়া অলরেডি হয়ে গেছে। তারা বারবার বিরোধিতা করছে যে কোনো না কোনো ভাবে কাঁটাতারের বেড়া যাতে না দেয়, কিন্তু পাকিস্তান সরকার তিনি এটাও জানেন না যে এতদিন পর্যন্ত যেহেতু কাঁটাতারের বেড়া হয়ে গেছে, এরকম না যে ফার্স্ট প্রথম এবার কাঁটাতারের বেড়া তৈরি করছে, অলরেডি অনেক দূর এত কিলোমিটার এরিয়াতে কাঁটাতারের বেড়া হয়েছে। তারপরেও এখন বলছে যে না, কাঁটাতারের বেড়া এখন দেওয়া আছে কি যাবে না। এখনো বাকি আছে কত বলবো, টোটাল 916 কিলোমিটারের মতো এখনো কাঁটাতারের বেড়া দেওয়া আছে বাকি আছে। কত? 916 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া বাকি আছে। ভারত সরকার চাইছে যে দুই দেশের মধ্যে যখন কলহ চলছে তো অবশ্যই কাঁটাতারের বেড়া দিতে, বেড়া দিয়ে কি করতে বলে বিভিন্ন বাংলাদেশি ভারতে আসার যে টোটাল মিলে যদি বলা যায় ভারতের 2 কোটির মতো, একটা আনঅফিসিয়াল রিপোর্ট আছে যে 2 কোটির বেশি বাংলাদেশি কোনো না কোনোভাবে ভারতে প্রবেশ করেছে। এই বাংলাদেশিকে এবং সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে আতঙ্কবাদী আছে, আতঙ্কবাদীকে আটকানোর জন্য ভারত সরকার খুব একটা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এই পদক্ষেপকে নীতি দিচ্ছে না বাংলাদেশের সরকার। এবার দেখো, এই বাংলাদেশ যদি বলা হয়, রেড ক্লিফ মাত্র 5 সপ্তাহের মধ্যে ধর্মীয়, জনসংখ্যা এবং ভৌগোলিক কারণের ভিত্তিতে একটা নকশা আঁকেন এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে
যদি বলা হয় যে লাইনটা আছে সেই লাইনটার নাম কি, বলবো রেড ক্লিফ লাইন। কি আঁকেন, বলবো তোমার কি সিরিল রেড ক্লিফ। তিনি একজন কি ছিলেন, যিনি কখনোই হচ্ছে ভারতে আসেননি, কিন্তু তিনি ভারতের মধ্যে হচ্ছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, তখন তো বাংলাদেশ ছিল না, তখন ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা কি বলেছেন, একটা বাউন্ডারি তোমার দিয়ে থানাগুলো তোমার যুক্ত করে দুই দেশের মধ্যে তোমার সীমানা আছে তৈরি করছেন। যদি বলা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমানা আছে রয়েছে টোটাল মিলে 4096 তোমার কিলোমিটার। কত কিলোমিটার, 4096 তোমার কি কিলোমিটার। এই এতগুলো তোমার কিলোমিটার যদি বলা হয়, তাহলে বলবো ভারত এবং বাংলাদেশের মধ্যে সব থেকে পঞ্চম বৃহত্তম তোমার কি সীমানা, দুটি দেশের মধ্যে সব থেকে পঞ্চম বৃহত্তম সীমানা। প্রথম যদি বলা হয় সব থেকে বড় সীমানা আছে ইউএসএ আর এবং কানাডার মধ্যে, দুটি দেশের মধ্যে সীমানা সব থেকে বৃহত্তম সীমানা কার, বলবো যে কানাডা এবং ইউএস এর মধ্যে। আর ভারতের যেটা আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে পঞ্চম বৃহত্তম সীমানা তোমাকে রয়েছে। এই সীমানা বলবো যে এই ভারতকে যদি বলা হয়, ভারত এবং বাংলাদেশকে তোমার বা পাকিস্তানকে তোমার ভাগ করার পিছনে এদেরও তোমার ব্রিটিশ যারা আছে তাদেরও তোমার হাত আছে। বলবো যে এই বাংলাদেশ তৈরি হতো না 1905 সালে, যদি কোথাও বলা যায় 1905 সালে লর্ড কার্জন নাম শোনা আছে। এই লর্ড কার্জন বাংলাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে আমাদের নাম বলা হয় পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল কেন হয়েছে, বলবো বাংলাদেশ যে আছে বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত, বাংলাকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে পূর্ববঙ্গ এবং হচ্ছে পশ্চিম হচ্ছে কি বঙ্গ। ধ্যান রাখা দরকার এই ব্রিটিশরা বাংলাকে এবং তোমার বাংলাকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে বলা হয় পশ্চিম বাংলা। এই 1905 খ্রিস্টাব্দে সব থেকে বেশি হাত আছে এই ব্রিটিশদের, যেখানে যেখানে ব্রিটিশ প্রেজেন্ট তোমাকে তখনকার দিনে ছিল, সেখানে সেখানে তোমাকে কি বিভাগ, অবশ্য বিভাজন তোমাকে করে তোমাকে দিয়েছে। বলতে কি এই ব্রিটিশ এবং গার্লফ্রেন্ড এই দুইটাকে কখনো তোমার বিশ্বাস করতে নেই, কারণ এরাই তুমি কি করে, যখন ভালো সুযোগ সুবিধা পায় বা কোনো কিছু তোমাকে ভালো তোমার জিনিস পায়, তারা অবশ্যই তার সম্পর্ককে ভুলে তোমাকে যায়। যাই হোক, আমি আসি, বলবো এখনকার যদি বলা হয় যে বাংলাদেশের সাথে ভারতের তোমার সীমানা, বলবো যে টোটাল মিলিয়ে তোমার কত আছে, টোটাল মিলিয়ে বলবো তোমার 4096 কিলোমিটার। এর মধ্যে সব থেকে বেশি তো সীমানা কার আছে, ভারত এবং তোমার পশ্চিম বাংলার মধ্যে টোটাল মিলিয়ে 2216.70 যদি বলা হয় 2217 তোমার কি কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। তারপরে যদি বলা যায়, সব বলা হয় প্রথম তোমার ভারত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা সীমানা আছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ বলা হয় ভারতের মধ্যে 5টা রাজ্যের একটা সীমানা আছে। এটা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম। তো সব থেকে বেশি সীমানা কার আছে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে। দ্বিতীয় যদি তোমাকে দেখা যায় তাহলে হচ্ছে ত্রিপুরার মধ্যে। তৃতীয় যদি তোমাকে দেখা যায় তাহলে অবশ্যই বলবো যে মেঘালয়ের মধ্যে। আর চতুর্থ তোমার কার বলা হয় আসাম, মিজোরামের সঙ্গে। আর সবার শেষে তোমার কার বলবো হচ্ছে আসামের সঙ্গে তোমার সীমানা তোমাকে রয়েছে, আসাম রাজ্যের সঙ্গে সীমানা আছে। তাহলে ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে, 5টা রাজ্যের মধ্যে। আর আমি দেখা যাচ্ছে এইখানে যদি সব থেকে বেশি সীমানা নিয়ে বিবাদ চলছে এই মালদা এলাকায়, এই মালদা সেক্টরে সব থেকে বেশি ক্লাস তোমাকে চলছে, যে বিবাদ চলছে সীমানা তোমাকে নিয়ে। সীমানার কি বিবাদ, কেবলমাত্র ফেন্সিং দিবে ভারত। ফেন্সিং বলতে কাঁটাতারে বেড়া দিবে। এই কাঁটাতারের বেড়ার দেওয়ার পিছনে তারা কি করছে, ভারতকে আটকাচ্ছে। অনেক দ্বিপাক্ষিক তোমার মিটিং হয়েছে, এই যে অনেক তোমার দ্বিপাক্ষিক মিটিং হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। যখন এরকম বিবাদ চলছে ফেন্সিং নিয়ে, তখন ভারত তোমার সরকার ভারতের তোমার প্রতিনিধি তোমার বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের প্রতিনিধিকে ভারত তোমাকে ডেকে নিচ্ছে, ডেকে নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে দেখো দুই দেশের মধ্যে এরকম বিবাদ বাড়িয়ে কোনো দিন তোমার কোনো দেশ উন্নতি হতে পারে না। আর একটা জিনিস ধ্যান রাখা দরকার, যে দেশ বা যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে তারা সব থেকে বড় তোমার হয়। ভারত সবসময় তাদেরকে ক্ষমা করে দিচ্ছে। ভারত তোমার মেচুরিটি এসে ভারত জানে যে দুই দেশের মধ্যে যদি তোমার যুদ্ধ তোমার করা হয় তাহলে অবশ্যই তোমাকে ভারতের তোমাকে বা দুই দেশের তোমার ক্ষতি হতে হবে। কেবলমাত্র ভারতের ক্ষতি না, বাংলাদেশের অবশ্যই তোমার ক্ষতি হবে। ভারত চাচ্ছে কোনো না কোনোভাবে যুদ্ধকে তোমার এড়াতে। এটাই তুমি দেখো একটা জিনিস, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধকে অনেকবার অনেক
ভাবে তোমার আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এই যুদ্ধ আটকাতে পারেনি। দেখি এই সময় পরিস্থিতিকালীন নরেন্দ্র মোদী তিনি তোমার শ্রীকৃষ্ণের তোমার কি ভূমিকা নিয়েছে এখানে, যাতে দুই দেশের মধ্যে কোনো তোমার যুদ্ধ না বাধে। কিন্তু এই পরিস্থিতিতে কি হবে পরবর্তীকালে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হবে নাকি ভারত এবং বাংলাদেশের মধ্যে আগের যে সম্পর্ক সেই সম্পর্ক তোমার টিকে আছে কি থাকবে, আমরা দেখবো পরবর্তীকালে। কিন্তু তোমরা কি চাও, তোমরা কমেন্ট বক্সে জানাও যে যুদ্ধ নাকি শান্তি। দ্বিপাক্ষিক বৈঠক অনেক হয়েছে, ভারত বোঝানোর চেষ্টা করছে দেখো যুদ্ধ করে কোনো লাভ নেই। তাদের মধ্যে যদি ভারত এবং বাংলাদেশে এর পরিপ্রেক্ষিতে যদি বলা যায় দুই দেশের মধ্যে তোমার সম্পর্ক ভালো করা বলা হয়, সব থেকে বেশি যে দেশ তোমার এগিয়ে যাবে যে যখন তোমার পার্শ্ববর্তী এলাকা প্রতিবেশী দেশ যদি তোমার সব থেকে তোমার কি থাকে বলা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। চাণক্য বলেছে যে প্রতিবেশী দেশের সঙ্গে সবসময় তুমি কি হয়, সবসময় বিরোধিতা তোমাকে থাকে। আজকে যাদের দেখবে যে জমির তোমার পাশে জমি আছে তাদের সঙ্গে তোমার যুদ্ধ আছে, কিন্তু সব থেকে বেশি ভালো যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখা। আর আজকে প্রতিবেশীর সঙ্গে খারাপ সম্পর্ক হচ্ছে। আজকে দেখবে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে দেখবে যে অনেক দূরে যদি হয় তারা কত নাম্বার বেশি পেল সেটা তোমরা দেখে না, কিন্তু পাশের তোমার বাড়ির তোমার ছেলে মেয়েরা রেজাল্ট দেখে যে তার থেকে যদি 2 নাম্বার বেশি পায় তারা খুব তোমার কি থাকে, তারা দুঃখী বলে মনে হয়। যদি নিজের মেয়ে 23 পেয়েছে অথচ ফেল, কিন্তু অন্য পাশের বাড়ির মেয়ে ও 20 পেয়েছে, 3 নাম্বার যদি কম পেয়েছে তাতেও তারা খুশি হয়। কিন্তু ধ্যান রাখা দরকার সব থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার। যদি কোনো সময় কারো বাড়িতে হঠাৎ করে আগুন লাগে, তোমার দূরের বন্ধু বান্ধব আসবে না, আসবে কারা? ধ্যান রাখা দরকার যে প্রতিবেশী এসে তোমাকে আগে উদ্ধার করবে। তোমার প্রিয়জনও তোমাকে আসবে না, ওখান থেকে আস্তে আস্তে তোমার দেখো তুমি চলে গেছো তোমার স্বর্গে। যাই হোক, প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই তোমার সম্পর্ক তোমার ভালো থাকা দরকার। বাংলাদেশ কি চাচ্ছে এটা তোমাকে ডিপেন্ড করছে, যুদ্ধ নাকি শান্তি। এবার আসছি যে ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য যদি বলা যায় যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ছিল ততদিন পর্যন্ত ভারত এবং বাংলাদেশে যদি বলা হয় বাইলেটারাল রিলেশন ট্রেড যদি বলা হয় তত তোমার আপগ্রেড হয়েছিল। যদি বলা হয় 2023 সালে বলা হয় 2021 সালের যদি তোমরা দেখো ডাটা দেখো তাহলে অবশ্যই দেখবো তোমার কত বিলিয়ন, বলবো তোমার 14 এত বিলিয়ন কি ট্রেড হয়েছিল। কিন্তু এখন যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে তোমাকে ট্রেড বাংলাদেশের সঙ্গে কমে যাচ্ছে। তো বাংলাদেশের সঙ্গে এরকম না যে কেবলমাত্র কোনো একটা দেশ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, অবশ্যই ধ্যান রাখা দরকার প্রত্যেকটা দেশের সঙ্গে কোনো না কোনো আমদানি রপ্তানি চলতে থাকে। এর ফলে দুই দেশের অবশ্যই লাভ হয়, কোনো দেশের ক্ষতি হয় না। দেখি পরেতে। এবার যদি বলি যে ভারত যদি বলা হয় ভারতের এই এরিয়াতে তোমরা দেখো, ভারত এটা নর্থ ইস্টের কি এরিয়া, এই নর্থ ইস্টের এরিয়াতে এইখানে বলবো তোমার মিজোরাম অবস্থিত, ত্রিপুরা অবস্থিত। ভারত যদি চায় যে যদি কোনো কারণে যুদ্ধ হয় তাহলে ভারত চুপ করে বসে থাকবে না। ভারত কখনো আগে এগিয়ে যুদ্ধ করতে যাবে না, কিন্তু ভারত বলছে যদি একবার হামলা হয় ভারত ধারাধার কি একটার পর একটা চলতে থাকবে। তারা বাংলাদেশ যে আছে, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে আজকে মিসাইল আমদানি করছে, যুদ্ধ জাহাজ আমদানি করছে, ভারতকে ভয় দেখাচ্ছে। কিন্তু ভারত কি ঠিক আগের মতো তোমার ছোট দেশ আছে আর এশিয়ার মধ্যে ডন হয়ে আছে, কিন্তু তারপরেও কি তারা বিভিন্ন রকমের কমেন্ট করে যাচ্ছে, ভারত বিদ্বেষী কমেন্ট করে যাচ্ছে যাতে ভারত ভয় পায়। কিন্তু ভারত ভয় পাচ্ছে না, ভারত চাচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। কারণ যুদ্ধ যদি হয় তাহলে অবশ্যই দুই দেশের কোনো না কোনোভাবে ক্ষতি হবে। কোন দেশের বেশি ক্ষতি হবে সেটা অবশ্যই দেখা যাবে যুদ্ধের পরিস্থিতিকালীন সময়। যুদ্ধের পরিস্থিতিকালীন দেখা যাবে অনেকে অনেক ভাবে বলে যে কুত্তা দেখবে যে বেশি ঘেউ 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 করে, ধ্যান রাখা দরকার
তার হচ্ছে ক্ষমতা তোমাকে কম থাকে। আর যারা ঘেউ ঘেউ কম করে তারা দেখবে অবশ্যই কাটে তোমাকে বেশি। তো ধ্যান রাখো দরকার এই পরিস্থিতিতে কি হয় আমরা আজকে পরবর্তীতে আজকে দেখব। কিন্তু ভারত এবং বলা হয় বাংলাদেশের মধ্যে রিলেশনশিপ বৃদ্ধি করার জন্য, সম্পর্ক বৃদ্ধি করার জন্য কি প্রয়োজন? বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকা দরকার। এবং ভারত এবং বাংলাদেশের যদি বলা যায় দুই দেশের মধ্যে ভাষাগত মিল আছে, সংস্কৃতিগত মিল আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধর্মীয় ক্ষেত্র মিল আছে। বাংলাদেশে প্রচুর পরিমাণে সংখ্যালঘু হিন্দু আছে। এই সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করছে। তো বলো যে কোন ধর্মের ক্ষেত্রে এরকম বলা আছে যে অন্য মানুষকে হত্যা করে পুণ্যের পুণ্য পাওয়া যায়? জানি না কোন ধর্মের ক্ষেত্রে এটা লেখা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিউজে পর দেখছি যে বাংলাদেশে মাইনরিটি বলতে হিন্দুদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার চলছে। তোমরাই অবশ্যই জানাও যে অত্যাচারে যদি অন্যের উপর অত্যাচার করে যদি স্বর্গ সুখ স্বর্গ সুখ বা স্বর্গে যাওয়া যেতে পারে, জান্নাতে যদি যাওয়া যেতে পারে, তাহলে কেন মানুষ আজকে ধর্মীয় ক্ষেত্রে নামছে? কেন মানুষের উপকার করছে? তোমরা অবশ্যই জানাও। তো বলবো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার অনেক উপায় আছে। যদি দুই দেশ চায় তাহলে অবশ্যই ভালো সম্পর্ক গড়ে তুলতে পারে। দুই দেশে তোমাকে এশিয়ার মধ্যে অনেক দূর এগিয়ে যেতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকলে একটা সময়কালে দুই দেশ একসঙ্গে অন্যান্য ক্ষেত্রে লড়তে পারে। ভারত এবং বাংলাদেশ দুইজনকে মিলিয়ে, দুইটা দেশকে মিলিয়ে প্রযুক্তিগত উন্নতি করা দরকার। ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে আর্থিক উন্নতি করা দরকার, বাণিজ্যের উন্নতি করা দরকার, না কি যুদ্ধ করা দরকার, নাকি একে অপরকে কি ভাষা খারাপ করা দরকার। অবশ্যই আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এর রেজাল্ট কি হচ্ছে। কিন্তু তোমাদের মতবাদ জানাও যে যুদ্ধ নাকি শান্তি। আমার তো সব থেকে বেশি হয় যে শান্তি থাকা দরকার। এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে ভারত এবং চীন যেমন পঞ্চশীল নীতি চালু করেছিল 1954 সালে, ঠিক একই রকম ভাবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সহস্রশীল নীতি চালু করা দরকার। সহস্র নীল বলতে আগের দিনে ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল নীতি 1954 সালে যদি বলা যায়, 1954 সালে ভারত এবং চীনের মধ্যে ঝৌ এন্ড লাই 1954 সালে পঞ্চশীল নীতি চালু করছিল। আর আমার এখানে সহস্রশীল নীতি চালু করা দরকার। আমরা সহস্র মানে হাজার হাজার বছরের মধ্যে এমন কি চুক্তি করা দরকার যেখানে ভারত এবং বাংলাদেশ পরস্পর হাত হাত বলে কোনো না কোনো যদি সমস্যা যদি হয় তাহলে দুই পাক্ষিক বৈঠক হবে। বৈঠক হওয়ার পর অবশ্যই সমস্যাকে সমাধান করবে। তার জন্য করা দরকার অবশ্যই। আর দুই দেশ যখন শান্তিতে দেখবে তখনই দেশ এগিয়ে যাবে, নাকি যুদ্ধ করলে এগিয়ে যাবে। আসছি এরপরে আমি পরের ভিডিও আপডেট দিতেই থাকবো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও দ্বিপাক্ষিক সমস্ত দেশের সম্পর্কে যে ভারতের রিলেশনশিপ কি সেই রিলেশনশিপ ভিডিও নিয়ে আমরা আজকে আসবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।